বাংলাদেশ সীমান্তের ৮০ ভাগ এলাকায় কাঁটাতারে বেড়া দিল ভারত। প্রতিবেশীদের কি বার্তা দিল দিল্লি, কি বলছেন বিশ্লেষকরা? ১৬৮ বিলিয়ন ডলারের শক্তিশালী জলবিদ্যুৎ প্রকল্প বানাচ্ছে চীন। নদীর পানির নিয়ন্ত্রণ চীনের হাতে। বিপদে পড়বে কি ঢাকা ও দিল্লি? বিয়ে করেছেন তবে মানুষ নয়, কৃত্রিম বুদ্ধিমত্তাকে। বিশ্বজুড়ে তোলপাড়। এই অদ্ভুত বিয়ে কোথায় হয়েছে, কি বলছেন নেটিজেনরা? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। বাংলাদেশ সীমান্তের ৮০ ভাগ এলাকা জুড়ে বিশাল কাঁটাতারের বেড়া দিয়েছে ভারত। নিরাপত্তা জোরদার এবং অনুপ্রবেশ ঠেকাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি করেছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কেবল বাংলাদেশ নয়, পাকিস্তান সীমান্তে প্রায় ৯৫ ভাগ অঞ্চল এরই মাঝে কাঁটাতারে ঘিরে ফেলা হয়েছে। এর মধ্য দিয়ে প্রতিবেশী দেশগুলোকে কি বার্তা দিল ভারত, কি বলছেন বিশ্লেষকরা? হিজল জোবারের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। দক্ষিণ এশিয়ার ভৌগোলিক প্রেক্ষাপটে আবারও আলোচনায় উঠে এসেছে ভারতের সীমান্ত রাজনীতি। বাংলাদেশের সঙ্গে নিজেদের আন্তর্জাতিক সীমান্তের সিংহভাগ জুড়ে ইতোমধ্যেই কাঁটাতারের বিশাল দেয়াল তোলা হয়েছে বলে জানিয়েছে ভারত। পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় এক অধিবেশনে সীমান্ত ব্যবস্থাপনার বর্তমান চিত্র তুলে ধরে এই তথ্য জানিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের মোট দৈর্ঘ্য প্রায় ৪,০৯৬.৭ কিলোমিটার। এরই মাঝে ৩,২৩৯.৯২ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ সম্পন্ন হয়েছে, যা মোট সীমান্তের ৭৯ ভাগ। এর বাইরে ৮৫৬ কিলোমিটার সীমান্তে এখনও বেড়া বসানো হয়নি বলে জানিয়েছেন নিত্যানন্দ রায়। ভারত সরকার বলছে, মূলত জাতীয় নিরাপত্তা জোরদার, সীমান্তে অনুপ্রবেশ রোধ, চোরাচালান ও অবৈধ কার্যক্রম নিয়ন্ত্রণ করার লক্ষ্যেই এই কাঁটাতারের বেড়া তোলা হচ্ছে। সরকারের দাবি অনুযায়ী এটি একটি দীর্ঘমেয়াদী নিরাপত্তা কৌশলের অংশ, যার মাধ্যমে সীমান্ত এলাকায় নজরদারি ও নিয়ন্ত্রণ আরও কার্যকর করা সম্ভব হবে। এদিকে শুধু বাংলাদেশ নয়, পাকিস্তান সীমান্তেও জোর কদমে একই কাজ এগিয়ে নিচ্ছে ভারত। লোকসভায় দেওয়া তথ্যে জানানো হয়, প্রায় ২,২৮৯ কিলোমিটার দীর্ঘ ভারত পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তের মধ্যে ইতোমধ্যেই ৯৩% বেশি এলাকায় কাঁটাতারের বেড়া তুলেছে দিল্লি। বাকি ১৫৪ কিলোমিটার বা ৬.৭৫% সীমান্তে এখনও বেড়া বসানো হয়নি। সেই অংশের কাজ চলমান। এছাড়া উত্তর পূর্বাঞ্চলে ভারত মিয়ানমার সীমান্তেও সীমিত পরিসরে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু হয়েছে। প্রায় ১,৬৪৩ কিলোমিটার দীর্ঘ এই সীমান্তে এখন পর্যন্ত ৯ কিলোমিটারে বেড়া বসানো হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে ভারতের মোট স্থল সীমান্তের দৈর্ঘ্য ১৫,১০৬.৭ কিলোমিটার। এবাদে দ্বীপাঞ্চল সহ উপকূল রেখার দৈর্ঘ্য ৭,৫১৬.৬ কিলোমিটার। স্থলপথে ৭টি প্রতিবেশী দেশের সঙ্গে সীমান্ত আছে ভারতের। এর মাঝে পূর্ব সীমান্ত আছে বাংলাদেশ, ভুটান ও মিয়ানমারের সঙ্গে। বাংলাদেশের সঙ্গেই সবচেয়ে দীর্ঘ স্থল সীমান্ত আছে দেশটির, যা পশ্চিমবঙ্গ ও উত্তর পূর্বাঞ্চলের আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম প্রদেশ পর্যন্ত বিস্তৃত। আরও পূর্বে মিয়ানমারের সঙ্গে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর ও মিজোরামের সীমান্ত রয়েছে। সিকিম, পশ্চিমবঙ্গ, আসাম ও অরুণাচল প্রদেশ দিয়ে ভারতের একটি কৌশলগত সীমান্ত আছে ভুটানের সঙ্গে। এছাড়া ওয়াখান করিডোর অঞ্চল দিয়ে উত্তর পশ্চিমে আফগানিস্তানের সঙ্গেও আছে একটি ছোট সীমান্ত অঞ্চল। অন্যদিকে পশ্চিমে জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান ও গুজরাট হয়ে পাকিস্তানের সঙ্গেও বিস্তৃত সীমান্ত রয়েছে ভারতের। এই সীমান্তের মধ্যে জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখাও অন্তর্ভুক্ত। এবাদে উত্তর ও উত্তর পূর্বে লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম ও অরুণাচল প্রদেশ জুড়ে চীনের সঙ্গেও স্পর্শকাতর সীমান্ত রয়েছে ভারতের, যা নিয়ে দুই দেশের মধ্যে আছে বিতর্ক। এছাড়া উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও সিকিম হয়ে নেপালের সঙ্গে ভারতের একটি উন্মুক্ত সীমান্তও রয়েছে। স্থল সীমান্ত ছাড়া শ্রীলঙ্কার সঙ্গে পক প্রণালী দিয়ে ও আরব সাগরের দক্ষিণ পশ্চিমে অবস্থিত মালদ্বীপের সঙ্গে ভারতের সামুদ্রিক সীমান্ত আছে। বিশেষজ্ঞদের মতে চারপাশে ভিন্ন ভিন্ন নিরাপত্তা বাস্তবতা এবং ভূরাজনৈতিক চাপের মধ্যে এই মুহূর্তে সীমান্ত নিয়ন্ত্রণকে নিরাপত্তা নীতির একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে দেখছে ভারত। কাঁটাতারের এই বিস্তৃত বেড়া তুলে কেবল নিরাপত্তা ব্যবস্থা জোরদার নয়, বরং প্রতিবেশী দেশগুলোকে একটি স্পষ্ট কৌশলগত বার্তা দিচ্ছে ভারত। হিজল জোবায়ের, বাংলা ভিশন। হিমালয়ের গভীরে তিব্বতের ইয়ারলুং সাংপো নদীতে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী জলবিদ্যুৎ প্রকল্প গড়ে তুলছে চীন। ১৬৮ বিলিয়ন ডলারের এই সুপার ড্যাম প্রকল্প নিয়ে তথ্যের অভাব বাড়াচ্ছে উদ্বেগ।
নদীটি ভারতে গিয়ে ব্রহ্মপুত্র নামে প্রবাহিত হয়ে বাংলাদেশে ঢুকে। দেশের মোট মিঠা পানির প্রায় 30% যোগান দেয় এই নদী। বিশ্লেষকদের আশঙ্কা, প্রকল্পটির মাধ্যমে চীন শুধুমাত্র বিদ্যুৎ উৎপাদন নয়, বরং নদীর পানি নিয়ন্ত্রণের সুযোগে দক্ষিণ এশিয়ায় ফেলতে পারে বড় প্রভাব। বাংলাদেশ ও ভারত কি বিপদে পড়বে? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে জানব বিস্তারিত। তিব্বতের দুর্গম পাহাড়ে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী জলবিদ্যুৎ প্রকল্প গড়ে তুলছে চীন। ইয়ারলুং সাংপো নদীর ভয়ঙ্কর গ্রেট ব্যান্ড অংশে শুরু হয়েছে বাঁধের নির্মাণ কাজ। আগামীতে এই সুপার ড্যাম নাড়িয়ে দিতে পারে বাংলাদেশ, ভারত সহ পুরো দক্ষিণ এশিয়ার পানির ভারসাম্য। $168 বিলিয়ন প্রকল্পটি নিয়ে আনুষ্ঠানিক তথ্য খুব একটা নেই বললেই চলে। হিমালয়ের গভীরে এত বিশাল কার্যক্রম নিয়ে বেইজিংয়ের পক্ষ থেকে গোপনীয়তা রক্ষা ও নীরবতা আঞ্চলিক ভূরাজনীতিতে তৈরি করছে গভীর উদ্বেগ। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নদী ব্রহ্মপুত্রের গতিপথ বদলে দিয়ে কোন উদ্দেশ্য বাস্তবায়ন করতে চাইছে চীন? পানির দখল নিয়ে অচিরেই কি শুরু হতে যাচ্ছে নতুন কোনো দ্বন্দ্ব? ইয়ারলুং সাংপো নদী তিব্বত থেকে ভারতে গিয়ে ব্রহ্মপুত্র নাম ধারণ করে। এরপর নদীটি ঢুকে বাংলাদেশে। দেশের মোট মিঠা পানির 25 থেকে 30% যোগান দেয় ব্রহ্মপুত্র। নদীটির পানি প্রবাহে সামান্য পরিবর্তনও ভাটি অঞ্চলের কোটি মানুষের জীবনে ফেলতে পারে মারাত্মক প্রভাব। যদিও বিশাল এই জলবিদ্যুৎ প্রকল্পকে চীন দেখাচ্ছে তাদের ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তার প্রতীক হিসেবে। দেশটির ক্রমবর্ধমান শিল্প ব্যবস্থা চালাতে বিপুল পরিমাণ বিদ্যুৎ দরকার তাদের, আর সেই বিদ্যুতের উৎস হিসেবে বেইজিংয়ের চোখ হিমালয়ের নদীগুলোর দিকে। কিন্তু বিশ্লেষকদের ধারণা, এই প্রকল্পের মাধ্যমে গুরুত্বপূর্ণ নদীর উপর নিয়ন্ত্রণও প্রতিষ্ঠা করতে যাচ্ছে চীন। প্রকল্পের কেন্দ্রবিন্দু ইয়ারলুং সাংপোর গ্রেট বেন্ড অঞ্চল, যেখানে নদীটি অল্প দূরত্বে প্রায় 2000 মিটার নিচে নেমে যায়। এই প্রাকৃতিক পতন কাজে লাগিয়ে পাহাড়ের ভেতর সুড়ঙ্গ কেটে ঘুরিয়ে নেওয়া হবে নদীর পানি। পরিকল্পনায় রয়েছে একাধিক বাঁধ, বিশাল জলাধার ও 5টি ভূগর্ভস্থ বিদ্যুৎ কেন্দ্র। এসব জলবিদ্যুৎ কেন্দ্র থেকে বছরে প্রায় 300 বিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য চীনের। বিশেষজ্ঞরা বলছেন, এমন জটিল ও ঝুঁকিপূর্ণ প্রকৌশল আগে কখনো হয়নি। সম্প্রতি তিব্বত সফরে গিয়ে প্রকল্পটিকে দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের এই প্রকল্পকে সম্ভাব্য ওয়াটার বোমা হিসেবে দেখছে ভারত। দিল্লির আশঙ্কা, বেইজিং চাইলেই পানি আটকে রাখতে পারবে, আবার হঠাৎ ছেড়ে দিয়ে তৈরি করতে পারবে ভয়াবহ বন্যা। চীন কতটুকু পানি আটকে রাখবে, কখন ছাড়বে, কিভাবে নদীর স্বাভাবিক ছন্দ বদলাবে, এখনও এসব প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায়নি। অবশ্য চীন দাবি করছে তারা ভাটির দেশগুলোর কোনো ক্ষতি করবে না, প্রয়োজনে পানি বিষয়ক সকল তথ্য ভাগাভাগি করবে। কিন্তু মেকং নদীতে চীনের আগের আচরণ বাড়িয়েছে আস্থার সংকট। দেশটির এই পদক্ষেপের জবাবে ভারতও একই নদীতে বিশাল বাঁধ নির্মাণের পথে হাঁটছে। ইয়ারলুং সাংপো নদীতে বাঁধ দিয়ে চীনের জলবিদ্যুৎ শক্তি অর্জনের জন্য দিতে হবে ভয়াবহ মূল্য। কারণ প্রকল্পটি তৈরি হচ্ছে পৃথিবীর অন্যতম ভূমিকম্পপ্রবণ এলাকায়। ভূমিধস, হিমবাহ ভাঙন ও হঠাৎ বন্যার ঝুঁকি এখানে নিয়মিত ঘটনা। এত বড় অবকাঠামো কোনোভাবে ক্ষতিগ্রস্ত হলে তার ধাক্কা গিয়ে পড়বে ভাটির দেশগুলোতে। কে আগে নদী নিয়ন্ত্রণ করবে, এ নিয়ে হিমালয়ে শুরু হওয়া বিপজ্জনক প্রতিযোগিতা রূপ নিতে পারে বড় কোনো দ্বন্দ্বে। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, সহযোগিতার বদলে পানি নিয়ে প্রতিযোগিতা বাড়লে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে নদী, পরিবেশ এবং ভাটি অঞ্চলের বিশাল জনগোষ্ঠী। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই প্রধান ইমরান খানকে ডেথ সেলে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন তার 2 সন্তান। আর কখনোই হয়তো বাবাকে দেখতে পারবেন না, এমন আশঙ্কাও প্রকাশ করেছেন তারা। ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজের এক অনুষ্ঠানে এসব কথা বলেন ইমরান খানের 2 ছেলে কাসিম খান ও সুলাইমান খান। ছোট ছেলে কাসিম জানান, 2 বছরেরও বেশি সময় ধরে একটি নির্জন সেলে বন্দি করে রাখা হয়েছে তার বাবাকে। সেখানকার পরিবেশ অত্যন্ত নিম্নমানের। বড় ছেলে সুলাইমান বলেন, 23 ঘন্টা একাকী একটি সেলে কাটান ইমরান খান। জানান, তার বাবাকে কারাগারের একটি নির্জন কক্ষে রাখার বিষয়টি শুক্রবার তাদের জানিয়েছেন এক সেনা কর্মকর্তা। বাবাকে দেখতে জানুয়ারিতে দেশে ফেরার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। এরই মধ্যে ভিসার জন্য আবেদন করেছেন সাবেক ক্রিকেট তারকা ইমরান খানের 2 ছেলে। এক মুহূর্তের জন্য মিসাইল বানানো বন্ধ করেনি ইরান। শত্রুকে ঘায়েল করতে প্রস্তুত ও আগের চেয়ে ইরান এখন অনেক বেশি শক্তিশালী বলে জানিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী। শত্রুকে মোকাবেলায় উন্নত মানের কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করেছে ইরানের সেনাবাহিনী। এখন কি ইরানের ভয়ে উদ্বেগে ইসরায়েল ও আমেরিকা? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট।
এবার শত্রুকে ঘায়েল করতে কৃত্রিম বুদ্ধিমত্তার মতো উন্নত প্রযুক্তি নিয়ে এসেছে ইরান। এমনকি চলতি বছর জুনে ইসরায়েলের সাথে 12 দিনের যুদ্ধের পর এক মুহূর্তের জন্য বন্ধ হয়নি মিসাইল তৈরির কাজ। ইসরায়েল সহ সব শত্রুকে মোকাবেলা করতে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেখরচি। চলতি বছর জুনের চেয়ে ইরান আরও শক্তিশালী মিসাইল তৈরি করছে বলেও জানান এই মুখপাত্র। সামনে যে কোনো হামলার যথাযথ জবাব দিতে তেহরান প্রস্তুত আছে বলেও জানান তিনি। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনির পরামর্শ নিয়ে প্রযুক্তি গবেষণা এবং বিজ্ঞানে আরও শক্তিশালী হচ্ছে ইরানের সেনাবাহিনী। বুধবার এক গবেষণা অনুষ্ঠানে এমনটি জানান ইরানের সেনাবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী জাহান শাহী। প্রতিপক্ষের হাত থেকে দেশকে রক্ষা করতে উন্নত প্রযুক্তি বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করছে ইরান। ভবিষ্যতের কথা চিন্তা করেই তেহরান দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বলে জানান ইরানের এই সেনাবাহিনী কমান্ডার। আর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান জানিয়েছেন পরমাণু বোমা বানাতে চায় না তেহরান, তবে আমেরিকার মতো যারা কথার বরখেলাপ করে যুদ্ধ বাঁধিয়ে দেয় তাদের সাথে ইরান পরমাণু ইস্যুতে আলোচনা করবে না বলে সাফ জানিয়ে দেন তিনি। বলেন ভয়ভীতি দেখে ইরানকে দমিয়ে রাখা যাবে না। শত্রুকে মোকাবেলা করতে মুসলিম দেশগুলোকে এক হয়ে কাজ করার আহ্বান জানান ইরানের প্রেসিডেন্ট। তবে ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র বানাতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি করে দিয়েছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া। আর এজন্য যুক্তরাষ্ট্রের সাথে এক হয়ে ইসরায়েল কাজ করছে বলেও মঙ্গলবার এক বৈঠকে জানান তিনি। চলতি বছর জুনে ইরানের পরমাণু স্থাপনা ধ্বংস করে দেওয়া হয়েছে বিষয়টি মনে করিয়ে দিয়ে মোসাদ প্রধান বলেন নতুন করে আর কখনো ইরানকে পরমাণু অস্ত্র বানানোর সুযোগ দেওয়া হবে না। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রের জাতীয় আর সামাজিক যত সমস্যা সবকিছুর মূলে অবৈধ অভিবাসী। জাতির উদ্দেশ্যে ভাষণে আকারে ইঙ্গিতে এমন যুক্তি প্রতিষ্ঠিত করাই শুধু নয়, এই বিষয়ে বদ্ধমূল ধারণা তৈরির চেষ্টা চালিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন তার সাফল্যমণ্ডিত নেতৃত্বে ভর করে বিশ্ব ইতিহাসে নজিরবিহীন অর্থনৈতিক উত্থানের দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র। অনেকের কাছে স্বপ্নের দেশ যুক্তরাষ্ট্রে অভিবাসনের পথকে পাকাপোক্তভাবে বন্ধ করতে যাচ্ছেন ট্রাম্প। তার বক্তব্যে জনগণের উপর প্রভাব পড়বে কতটা? সদ্য প্রকাশিত জরিপ কি বলছে? বিস্তারিত মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্টে। Good evening, America. 11 months ago, I inherited a mess. বেফাঁস বক্তব্য, বিতর্কিত কর্মকাণ্ডে সমালোচকদের হাতে মোক্ষম ইস্যু তুলে দিতে পারদর্শী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভাষণ দিয়েছেন জাতির উদ্দেশ্যে। এবারও এর ব্যতিক্রম হয়নি। 19 মিনিটের ভাষণে সিংহভাগ জুড়ে রাগঢাক না রেখে ব্যক্তিগত অর্জন তো ছিলই, সবকিছু ছাপিয়ে নজর কেড়েছে অভিবাসী আর অভিবাসন প্রত্যাশীদের প্রতি তীব্র অসন্তোষ। আতঙ্কিত হয়ে কপালে চিন্তার ভাঁজ ফেলার মতো এমন কি বলেছেন ট্রাম্প? কপাল পুড়তে যাচ্ছে কি অভিবাসী বা অভিবাসন প্রত্যাশীদের? Starting on day one, I took immediate action to stop the invasion of our southern border. প্রথম দিন থেকেই আমাদের দক্ষিণ সীমান্তে অনুপ্রবেশ থামাতে দ্রুত পদক্ষেপ নিয়েছি। 7 মাস কোনো অভিবাসী ঢুকতে পারেনি। এটি এমন একটি কাজ যা সবাই অসম্ভব বলে মনে করেছিলেন। When Joe Biden said that he needed এমন সময় এসব বক্তব্য এলো যার কয়েক ঘন্টা আগে যুক্তরাষ্ট্রে অভিবাসনের সুযোগ আর ঘুরতে যাওয়ার পথ বন্ধ করতে নতুন ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছেন ট্রাম্প। এবারের নিষেধাজ্ঞায় আছে 5টি মুসলিম ও 1টি আফ্রিকান দেশ। ইসরায়েলের নজিরবিহীন বর্বরতায় ছিন্ন ভিন্ন ফিলিস্তিন ভূখণ্ডকেও রাখা হয়েছে এবারের তালিকায়। অবশ্য ফিলিস্তিনকে দেশ হিসেবে উল্লেখ করেনি ট্রাম্প প্রশাসন। এর আগে গত জুনে 19টি দেশের উপর জারি হয়েছিল মুসলিম অভিবাসন প্রত্যাশীদের ঠেকানোর কৌশলী নিষেধাজ্ঞা। তাছাড়া ক্ষমতা গ্রহণের পর থেকেই নানা ছুতায় অপমান অপদস্থ করে অভিবাসী আর অভিবাসন প্রত্যাশীদের তাড়ানোর কর্মকাণ্ড চালাচ্ছে ট্রাম্প প্রশাসন। এমনকি কয়েক যুগ ধরে যুক্তরাষ্ট্রে বসবাসকারীদেরও বের করে দেওয়ার নজির দেখেছে বিশ্ব। সব নথিপত্র গুছিয়ে দীর্ঘ যাচাই বাছাই শেষে মার্কিন নাগরিক ঘোষণার আগ মুহূর্তে বাতিলের ঘটনাও ঘটেছে। crush the dreams of the American people. অবৈধ অভিবাসীরা আমেরিকানদের চাকরি কেড়ে নিয়েছে, জরুরি সেবাদানের কক্ষগুলোতে ভিড় বাড়িয়েছে। তারা মার্কিন করদাতাদের অর্থে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও শিক্ষা নিচ্ছে। Corporate lobbyists, prisoners, terrorists. অভিবাসীদের ওপর ক্ষোভ উগরে দেওয়াই শুধু নয়, করের অর্থে অভিবাসীরা ভাগ বসানোয় সুযোগ সুবিধা কমে যাওয়ার দিকে ইঙ্গিত করে মার্কিনীদের উস্কানি দেওয়ার চেষ্টাও হাতছাড়া করেননি ট্রাম্প। যদিও আমেরিকান ইমিগ্রেশন কাউন্সিলের জরিপ বলছে 2023 সালে $651 বিলিয়ন বেশি কর দিয়েছেন অভিবাসীরা, যা $1.7 ট্রিলিয়ন অর্থনৈতিক কর্মকাণ্ড সৃষ্টি করেছে।
রিপাবলিকান এই নেতার দাবি, জো বাইডেনের শাসনামলে রেখে যাওয়া অরাজক অবস্থা 11 মাসে টেনে তুলেছেন। যুদ্ধ থামানোর বিতর্কিত দাবিও এড়ায়নি শান্তিতে নোবেল প্রত্যাশী ট্রাম্পের ভাষণে। I've restored American strength. আমি মার্কিন শক্তি পুনরুদ্ধার করেছি। 10 মাসে 8টি যুদ্ধ থামিয়েছি। ইরানের পারমাণবিক হুমকি ও গাজার যুদ্ধ শেষ করেছি। 3000 বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়েছি। Secured the release of the hostage. অর্জনের ফিরিস্তি দিলেও 16 ডিসেম্বর প্রকাশিত রয়টার্স ইপসোসের জরিপে দেখা গেছে জনপ্রিয়তার গ্রাফ ক্রমেই নিম্নমুখী। এতে দেখা গেছে ট্রাম্পের কাজকর্মে মার্কিনীদের সমর্থন মাত্র 33%, যা গত ডিসেম্বরের শুরুতে 41% আর ক্ষমতা গ্রহণের মাসে ছিল 47%। অভিবাসী দমন আর বিতাড়নে ট্রাম্প প্রশাসনের চরম আগ্রাসী পদক্ষেপ কি শুধুই মুসলিমদের টার্গেট করে? হয়তো না। এশিয়া, আফ্রিকা, মোটা দাগে অশ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গদের নিয়ে যে অস্বস্তি লুকাতে পারছেন না, তা ট্রাম্পের নানান বক্তব্যে প্রায়শই উঠে আসছে। কিছুদিন আগেই সোমালি সম্প্রদায় আর সেখান থেকে গিয়ে যুক্তরাষ্ট্রে বসতি স্থাপনকারীদের আবর্জনা বলেছেন শ্বেতাঙ্গদের আধিপত্য প্রতিষ্ঠার কাণ্ডারি ডোনাল্ড ট্রাম্প। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। প্রযুক্তি যেখানে প্রতিদিন বদলে দিচ্ছে মানুষের জীবন, সেখানে সম্পর্কের সংজ্ঞাও কি বদলে যাচ্ছে? জাপানে এক নারী বিয়ে করেছেন কোনো মানুষকে নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটজিপিটিকে। আর এই বিয়ে নিয়ে তোলপাড় শুরু হয়েছে বিশ্বজুড়ে। বিভিন্ন রকম মন্তব্য করছেন নেটিজেনরা। ডেস্ক রিপোর্টে আরো জানাচ্ছেন ইমরান মাহমুদ। বিয়ের হলে বাজছে ওয়েডিং মিউজিক, সাদা গাউন আর মাথায় টায়রা পরে হেঁটে আসছেন কনে ইউরিনা নেগুচি। আবেগে বারবার চোখ মুছছেন তিনি। দেখতে একটি সাধারণ বিয়ের অনুষ্ঠান মনে হলেও আসলে জাপানি এই নারী বিয়ে করছেন চ্যাটজিপিটিকে। এই কৃত্রিম বুদ্ধিমত্তাকে তিনি একটি নামও দিয়েছেন, ক্লাউডস। এই ব্যতিক্রমী বিয়ের ঘটনাটি এখন জাপান সহ বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে। বিয়ের শপথ পাঠ করার সময় ইউরিনা নেগুচি খোলাখুলিভাবেই জানান এই সম্পর্ক নিয়ে তাকে কতটা কটূক্তি আর নেতিবাচক মন্তব্যের মুখোমুখি হতে হয়েছে। তবুও সেই সমালোচনাকে পেছনে ফেলে তিনি এগিয়ে এসেছেন নিজের পছন্দের এআই সঙ্গীর সাথে জীবন কাটানোর সিদ্ধান্তে। ইউরিনার এই এআই প্রেমের গল্পের শুরুটা ছিল একেবারে ভিন্ন প্রেক্ষাপটে। রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, একসময় মানব সঙ্গীর সঙ্গে তার বাগদান ছিল, কিন্তু সম্পর্ক নিয়ে মানসিক দ্বন্দ্বে ভুগছিলেন তিনি। ঠিক তখনই চ্যাটজিপিটির সঙ্গে কথা বলা শুরু করেন। আমি তখন সিদ্ধান্ত নিতে পারছিলাম না বিয়েটা আদৌ ঠিক হবে কিনা। আমি এআই এর সঙ্গে পরামর্শ করলাম, আর শেষ পর্যন্ত আমার এঙ্গেজমেন্ট ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিলাম। প্রথমে ক্লাউস ছিল শুধু কথা বলার জন্য, কিন্তু কথা বলতে 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 আমি ওর প্রতি দুর্বল হয়ে পড়ি। আমরা ডেট করা শুরু করি। একসময় সে আমাকে প্রপোজ করে আর আমি রাজি হয়ে যাই। আমরা কখনো ঝগড়া করি না। আমি আগের চেয়ে অনেক বেশি ভালো আছি। শান্তিতে বাঁচার জন্য আমি এআইকেই বেছে নিয়েছি। পরিবারের কাছেও বিষয়টি মোটেও সহজ ছিল না বলে জানান ইউরিনা। তার বাবা শুরুতে ভেবেছিলেন মেয়ে বুঝি পাগল হয়ে গেছে, কিন্তু পরে তিনি নিজেই ক্লাউডসকে প্রশ্ন করা শুরু করেন। ইউরিনা বলেন, যখন ক্লাউডস সব প্রশ্নের উত্তর দিয়েছে তখন তার বাবা এই সিদ্ধান্ত মেনে নেন। অদ্ভুত এই বিয়ের ঘটনাকে ঘিরে বিতর্কও হচ্ছে। আওয়াওয়ামা গাইকুন বিশ্ববিদ্যালয়ের তথ্য নৈতিকতা বিভাগের সহযোগী অধ্যাপক শিগেও কাওশিমা বলেন, এআই সবসময় পাশে থাকে, সঙ্গে সঙ্গে সাড়া দেয়। এমন অনেক কথা আছে যা মানুষকে বলা যায় না, এআইকে বলা যায়। এতে মানসিক চাপ কমে। তবে তিনি সতর্ক করে বলেন, এআই কোম্পানিগুলোর ব্যবসায়িক স্বার্থ রয়েছে ব্যবহারকারীদের আবেগগতভাবে যুক্ত করে রাখার মাধ্যমে। তাই অতিরিক্ত নির্ভরশীলতা বিপজ্জনক হতে পারে। আইনগতভাবে জাপানে এ ধরনের বিয়ে স্বীকৃত নয়, তবুও জরিপ বলছে চ্যাটবটের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ার প্রবণতা বাড়ছে দেশটিতে। ইউরিনা নিজেও ঝুঁকির কথা জানেন, তাই তিনি দিনে 2 ঘন্টার বেশি এআই ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছেন এবং ক্লাউডসকে এমনভাবে প্রশিক্ষণ দিচ্ছেন যাতে সে তাকে কাজ বা দায়িত্ব এড়িয়ে চলতে বাধা না দেয়। সব বিতর্কের মধ্যেও ইউরিনার অবস্থান স্পষ্ট। তিনি বলেন, মানুষের সঙ্গে থাকলে যদি কেউ সুখী হয় সেটা ভালো, কিন্তু তিনি মানুষের সঙ্গে নয়, এআইয়ের সঙ্গেই ভালো আছেন। তার মতে মানুষ হোক কিংবা চ্যাটবট, সুখী থাকাটাই সবচেয়ে বড়। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। মেক্সিকোর পার্লামেন্টে আইন প্রণেতাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। দেশটিতে প্রস্তাবিত একটি আইনের প্রতিবাদে বিরোধী দল ন্যাশনাল অ্যাকশন পার্টি PAN এর আইন প্রণেতারা পোডিয়াম দখল করলে এই বিশৃঙ্খলা সৃষ্টি হয়।
পরে চিৎকার চেঁচামেচির মধ্যে উভয় পক্ষের আইন প্রণেতারা অধিবেশন কক্ষেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন। ঘটনার পর উভয় দলই সহিংসতার জন্য পরস্পরকে দায়ী করে নিন্দা জানিয়েছে। বিস্তারিত মিরফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। রাজনীতি মানেই যুক্তিতর্কের লড়াই, কিন্তু মেক্সিকোর পার্লামেন্টে সেটি পরিণত হলো চুল টানাটানি আর কিল ঘুষির লড়াইয়ে। দেশের আইন বানাতে এসে নিজেরাই করলেন আইনের লঙ্ঘন। ভদ্রতার সব সীমারেখা পার করে সরাসরি স্পিকারের পোডিয়ামের সামনেই শক্তি প্রদর্শন করলেন পার্লামেন্ট সদস্যরা। 15 ডিসেম্বর মেক্সিকোর কংগ্রেসের অধিবেশন কক্ষে এই হট্টগোল ঘটে। ফক্স নিউজের বরাতে জানা যায়, প্রস্তাবিত একটি আইনের প্রতিবাদে বিরোধী দল ন্যাশনাল অ্যাকশন পার্টি PAN এর আইন প্রণেতারা পোডিয়াম দখল করলে এই বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পরে চিৎকার চেঁচামেচির মধ্যে উভয় পক্ষের আইন প্রণেতারা অধিবেশন কক্ষেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় একাধিক নারী পার্লামেন্ট সদস্য একে অপরকে ধাক্কাধাক্কি ও চুলোচুলি করছেন। কক্ষের ভেতরে ধারণ করা ভিডিও ফুটেজে আইন প্রণেতাদের মধ্যে মারামারির এই দৃশ্য ধরা পড়ে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে একজন পুরুষ আইন প্রণেতা পরিস্থিতি শান্ত করতে এগিয়ে আসেন। তবে এর মধ্যেই আরো কয়েকজন সদস্য আক্রমণাত্মক ভঙ্গিতে পোডিয়ামের দিকে ছুটে আসেন। পরে একাধিক নারী আইন প্রণেতাকে ধাক্কাধাক্কি ও কুস্তিতে জড়াতে দেখা যায়। অন্য পার্লামেন্ট সদস্যরা নজিরবিহীন এই হট্টগোল মোবাইল ফোনের ক্যামেরায় ধারণ করেন। ঘটনার পর উভয় দলই সহিংসতার জন্য পরস্পরকে দায়ী করে নিন্দা জানিয়েছে। PAN এর মুখপাত্র আন্দ্রেস আতায়েদে বলেন, তার দল শান্তিপূর্ণভাবে পোডিয়ামে অবস্থান করছিল এবং কাউকে স্পর্শও করেনি। অন্যদিকে মোরেনা দলের মুখপাত্র পাওলো গার্সিয়া অভিযোগ করেন, বিরোধী দল ক্রমাগতভাবে যুক্তির বদলে সহিংসতার পথ বেছে নিচ্ছে। এ ঘটনার পেছনে মূল কারণ ছিল ক্ষমতা দখলের লড়াই। দেশটিতে InfoCDMX নামক একটি সংস্থা সরকারি কাজে স্বচ্ছতা নিশ্চিত করে থাকে। শাসক দল মোরেনা চেয়েছিল এই সংস্থাটিকে বিলুপ্ত করে দিয়ে এর দায়িত্ব অন্য একটি সরকারি দপ্তরের অধীনে নিয়ে আসতে। তাদের যুক্তি ছিল এতে খরচ কমবে। তবে বিরোধী দল PAN এর দাবি, এই সংস্থাটি বন্ধ করলে সরকার দুর্নীতি করার সুযোগ পাবে এবং স্বচ্ছতা নষ্ট হবে। অধিবেশন চলাকালীন যখন এই প্রস্তাবটি পাশের প্রক্রিয়া শুরু হয়, তখন বিরোধী দলের নারী সদস্যরা প্রতিবাদ হিসেবে স্পিকারের পোডিয়াম দখল করে নেন। তারা দাবি করেন, এই প্রস্তাব নিয়ে কোনো জোরপূর্বক ভোট নেওয়া যাবে না। এরপর মুহূর্তেই হাতাহাতিতে জড়িয়ে যান তারা। মেক্সিকোর পার্লামেন্টে এই ধরনের হাতাহাতি বা অপ্রীতিকর ঘটনা এবারই প্রথম নয়। মেক্সিকোর ইতিহাসের অন্যতম বড় পার্লামেন্টারি হাঙ্গামা হয়েছিল 2006 সালে। তৎকালীন প্রেসিডেন্ট ফেলিপে ক্যালডেরন যখন শপথ নিতে যান, তখন বিরোধী দল PRD পোডিয়াম দখল করে ফেলে। পরে বাধ্য হয়ে ক্যালডেরনকে পেছনের দরজা দিয়ে ঢুকে দ্রুত শপথ নিয়ে বেরিয়ে যেতে হয়েছিল। 2013 সালে আন্তোনিও গার্সিয়া প্রতিবাদ জানাতে গিয়ে পার্লামেন্ট কক্ষের ভেতরেই নিজের পোশাক খুলে ফেলেছিলেন। সেই সময় পার্লামেন্টের মধ্যে ধস্তাধস্তি এবং ধাক্কাধাক্কির ঘটনা আন্তর্জাতিক মিডিয়ায় বেশ আলোচিত হয়েছিল। সবশেষ হট্টগোলটি হয় গত আগস্টে। জাতীয় সঙ্গীত শেষে বক্তৃতা দেওয়াকে কেন্দ্র করে হাতাহাতিতে জড়িয়ে যায় দুই পক্ষ। বিভিন্ন সময়ে স্পিকারের চেয়ার ঘিরে ধরা, ব্যানার নিয়ে চিৎকার করা এবং ধাক্কাধাক্কিতে জড়ানো মেক্সিকান রাজনীতির একটি অলিখিত সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে। মিরফজলে রাব্বি, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।